আসসালামু আলাইকুম, তোমাদের দ্বিতীয় ক্লাসে আবার স্বাগত জানাচ্ছি। চতুর্থ ক্লাসের দ্বিতীয় পার্ট। আমরা সর্বশেষ মৃত্তিকার গঠনের আগ পর্যন্ত পড়ছিলাম। মৃত্তিকা ও মাটির গঠন এটা সম্পর্কে, তো এটা যদিও অর্থনীতি আলোচনার বিষয় না পুরোপুরি ভাবে, তারপরও এটা জানা দরকার। অর্থনীতি সম্পর্কে তোমার জানা দরকার। এটা একটা দেশের সামগ্রিক অবস্থা, ভৌগোলিক অবস্থান, তার মাটির গঠন, তারপরে তার পাহাড় পর্বত সমভূমি, প্রত্যেকটা জিনিসের উপর তার অর্থনীতি ডিপেন্ড করে। একটা জিনিস খেয়াল করবা তোমরা, চরাঞ্চলের মানুষ ভৌগোলিক ভাবে খুব চরম আবহাওয়া, চরম ভাবাপন্ন। সেখানে মানুষ একটু গরিব হয়। পাহাড়ি মানুষগুলো কিন্তু একটু গরিব হয়, কিন্তু সমতলের মানুষরা তুলনামূলকভাবে একটু সম্পদশালী হয়। তাহলে এই যে মাটির অবস্থানের কারণে আবার যেসব জায়গায় কৃষি খুব ভালো হয়, সেখানে মানুষরা খুব ভালো উৎপাদন করতে পারে এবং একটু সম্পদশালী হতে পারে। এটা মৃত্তিকার গঠন বা মাটির গঠনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্যই আর কি অর্থনীতিতে মাটির গঠন, মৃত্তিকার গঠন নিয়ে আলোচনা করা হয়। তো দেখো, আমাদের মাটির যে গঠন আছে এটা চার প্রকার, টোটালি চার ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে পুরাতন পলল বা লোহিত মৃত্তিকা। এটা মানে আয়রন আছে যে সব জায়গায়। আমরা অনেক সময় দেখা যাচ্ছে পানি খাইতেছি, পানিতে আয়রন মিশ্রিত থাকে। এই যে এরিয়াটা যেখানে জায়গায় পানিতে আয়রন পাওয়া যায়, মাটির রংটা অনেকটা কালারটা লাল থাকে, এটা হচ্ছে পুরাতন পলল বা লোহিত মৃত্তিকা। এটা কোথায় পাওয়া যায়? এগুলো কাঁকরযুক্ত, লাল কাঁকরযুক্ত থাকে। মৃত্তিকার বর্ণ লাল হয়, মাটির মৃত্তিকা মানে মাটির বর্ণ লাল হয়, একে লোহিত মৃত্তিকা বলা হয়। কোথায় কোথায় থাকে? এটা উত্তর অঞ্চলে বরেন্দ্র ভূমি, এদের রাজশাহী অঞ্চলে আর কি, রাজশাহী, নাটোর, এগুলো নওগাঁ, এগুলো বরেন্দ্র ভূমি। ভাওয়াল, গাজীপুরের ভাওয়ালের অঞ্চল, ভাওয়াল ও মধুপুরের ঘর, এটা গাজীপুর এবং মধুপুর হচ্ছে টাঙ্গাইলের, অর্থাৎ গারো পাহাড়ের আশেপাশে এই এলাকাটা। এর মাটি লাল রঙের। আর একটা এলাকা আছে মাটির লাল রঙের, সেটা হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়ের অংশে, সেটাও ওই পুরাতন পলল বা লোহিত মৃত্তিকার এই অংশ। এতে বালি কম থাকে, কাদা বেশি থাকে, এবং এই মাটি কম উর্বরতা এই মাটির অনেকটা কম থাকে। এখানে আনারস ভালো জন্মে, কাঁঠাল ভালো জন্মে, যদি এখানে আলাপ আলোচনা নাই, তোমরা পরে আসো। এরপর আসো নতুন পলল বা পাললিক মৃত্তিকা। এই আমাদের যে বেশিরভাগ অঞ্চলে এটা নদীর আশেপাশে, সমভূমি এলাকায় এটা দেখা যায়। নিম্ন সমভূমি অঞ্চলে মাটির নদীবাহিত পলি দ্বারা গঠিত, ফলে মাটি খুবই উর্বর। সব জায়গায় মাটি খুবই উর্বর। একটা হচ্ছে পাহাড়ি মৃত্তিকা। ওই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ আমরা এর আগে পড়ছিলাম। আহ উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ, তারপরে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ, এই যে এগুলো যে পাহাড়গুলো আছে, এগুলো টারশিয়ারি যুগে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, সিলেট, তারপরে হবিগঞ্জ, মৌলভীবাজার, এই অঞ্চলে যে পাহাড় বা টিলা দেখা যায়, এটাই হচ্ছে পাহাড়ি মৃত্তিকা। আমার কণ্ঠটা একটু আস্তে শোনা যায়, পরবর্তীতে হয়তো আমি একটা নিলে পরে কণ্ঠটা ক্লিয়ার শুনতে পাবা, একটা স্পিকার নিলে, মাইক্রোফোন বলে। যাই হোক, টারশারি যুগে বেলে পাথর, কর্দম শিলা এই জাতীয় মৃত্তিকা গঠিত হয়েছে। বেলে পাথর থাকে, বেলে পাথর থাকে, কর্দম, এখানে পাথর দেখা যায়। যেমন পাহাড়ি অঞ্চলে গেলে তোমরা পাথর দেখতে পাবা, শিলা, কাদামাখা শিলা দেখতে পাবে, এরকম কর্দম শিলা এগুলো দেখা যায়। পাহাড়ি অঞ্চলে কঠিন শিলার চূর্ণ মিশ্রিত মৃত্তিকা কৃষির জন্য তেমন একটা উপযোগী নয়। আর অর্থনৈতিক তাৎপর্য, তারপর আরেকটা আছে, এটা পড়ে নিবা তোমরা। লবণাক্ত মৃত্তিকা, অর্থাৎ সুন্দরবন এলাকা, সব উপকূলীয় এলাকায় যে যে জায়গায়, যেসব জায়গায় পানি, লবণাক্ত পানি আসে, জোয়ার ভাটা হয়, লবণাক্ত পানি প্রবেশ করে, সেটা হচ্ছে লবণাক্ত মৃত্তিকা। বাংলাদেশের জলবায়ু, জলবায়ু হচ্ছে 20 থেকে 25 বছর আবহাওয়ার গড়ই হচ্ছে জলবায়ু। বাংলাদেশ 6টা ঋতু হয়, 4টা প্রধান ঋতু, কখন কোন ঋতু আসে, এটাই হচ্ছে জলবায়ু। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26.01 ডিগ্রি সেলসিয়াস, এগুলো তথ্যগুলো মনে রাখবা। গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার, যদি মিলিমিটারে আসে তাহলে থাকবে 2030 মিলিমিটার। 2030 মিলিমিটার এরকম থাকবে, 203 সেন্টিমিটার বা 2030 মিলিমিটার। আর সর্বোচ্চ গ্রীষ্মকালে সর্বোচ্চ গড় তাপমাত্রা থাকে 37 ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা কিন্তু, এটা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা না। আর শীতকালে সর্বনিম্ন গড় তাপমাত্রা থাকে 7 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়। বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে খেয়াল করো, দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়। এটা কোন এলাকা? যেমন সিলেটে বেশি বৃষ্টিপাত হয় পূর্ব, তারপর পাহাড় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়। কিন্তু আহ পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত কম হয়।
বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালাখালে, এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুরের, রাজশাহী, না এটা কোন জায়গায় জানি, লালপুরে অবস্থিত, সেখানে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়। আচ্ছা, পশ্চিম অঞ্চলে কম বৃষ্টিপাত হয়। পশ্চিম ও রাজশাহী অঞ্চলে, যা বাংলাদেশের যে পশ্চিম অঞ্চল, রাজশাহী অঞ্চলে, এটা বাংলাদেশের পশ্চিম অঞ্চলে, এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। বাংলাদেশে মোট বৃষ্টিপাতের 80%ই হয় বর্ষাকালে। এবং আবহাওয়া আর্দ্র থাকে, এই সময় আর্দ্র থাকে। বর্ষাকালে আমরা ভেজা জামা কাপড় রাখলে সহজে শুকাইতে চায় না, আবহাওয়া খুবই আর্দ্র থাকে। অর্থনৈতিক তাৎপর্য কি? বাংলাদেশের নিম্ন অঞ্চল ভূমিতে মানুষের উপজীবিকা কৃষিকাজ, কৃষিকাজ করে তারা জীবিকা নির্বাহ করে। পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের কারণে বনভূমির সৃষ্টি হয়, সেখানকার লোকদের উপজীবিকা বিভিন্ন ধরনের হয়। কেউ পাহাড় পাহাড় থেকে বাঁশ সংগ্রহ করে, কেউ আবার দেখা গেছে জুম চাষ করে। বিভিন্ন ধরনের জীবিকা থাকতে পারে। নদ নদী, নদ নদী নিয়ে পড়ার আগে তোমাদের আমি একটা চিত্র, বাংলাদেশের নদ নদীর একটা চিত্র দেখাই, তারপরে আমরা নদ নদী নিয়ে এখানে আসবো। এটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। ওই চিত্রটা দিয়ে দিলে তোমরা দেখে নেবা। বাংলাদেশের নদ নদী এটা একটু, এটা না, ও এখানে যেটা দেখাচ্ছিলাম, এখানে হচ্ছে বাংলাদেশের কোথায় কি অঞ্চল। দেখো এখানে হচ্ছে বরেন্দ্র ভূমি কোথায় অবস্থিত। এটা হচ্ছে বরেন্দ্র ভূমি, আমার কার্সারটা আশা করি দেখতে পাচ্ছ। আর একটু জুম করি। এটা হচ্ছে বরেন্দ্রভূমি, এইসব এলাকা। এটা হচ্ছে মধুপুর এবং ভাওয়ালের গড়। আর এইখানে যে ছোট্ট করে দেখা যায়, এটা হচ্ছে লালমাই পাহাড়। আর এই যে আছে, এটা পাহাড়ি অঞ্চল, যেটা টারসিয়ারি যুগের পাহাড় সমূহ। আবার এখানে আছে কিছু অংশ, এই যে এটা হলুদ কালার নাকি কালার, আমি কালার সম্পর্কে বলতে পারছি না। এটা এটা আর কি, এটা হচ্ছে যে টারসিয়ারি যুগের পাহাড় সমূহ। আর এটা হচ্ছে এইটা এই অংশটা আমি একটু আবার দেখাচ্ছি। এই যে আহ, এই অংশটা, এই যে এই অংশটা, এবং এইগুলো টোটালটা একটু নিচে নেই। এই যে টোটাল অংশটা, এটা টোটাল এইগুলো সহ হচ্ছে টারসিয়ারি যুগের পাহাড় সমূহ, যে হলুদ কালার যেটা আছে, টারসিয়ারি যুগের পাহাড় সমূহ। আর এই লালমাই পাহাড়, এবং এইটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। আর আর বাকিগুলো হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন বা স্রোত সমভূমি। আর এইটা হচ্ছে বরেন্দ্র ভূমি। এইটা এখানে একটু অংশ আছে, এটা অংশ আছে, এগুলো হচ্ছে বরেন্দ্র ভূমি। আরো আছে, আরো কয়েকটা চিত্র দেখাচ্ছে, যে এখানেও একই রকম চিত্র। এটা সক্রিয় বদ্বীপ, এতটা দরকার নেই তোমাদের, এখন এটা নাই। তারপর এখানে আরেকটু সুন্দর করে আছে এই অংশ, এই অংশ আমি যেটা মাত্র দেখালাম সেটাই এখানে দেখানো উচিত। হ্যাঁ, এটা আমি আমি দিয়ে দিব, তোমরা আরেকটু দেখে নিতে পারবা। তারপর হচ্ছে পরেরটা যে আমরা নদী সম্পর্কে জানার জন্য, কোনটা কেটে দিলাম। এখানে দেখো নদীগুলো কে কোথা থেকে আসছে, এটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেব। ব্রহ্মপুত্র নদী কোথা থেকে আসছে, তারপর পদ্মা নদী কোথা থেকে ঢুকছে, তার শাখা নদীগুলো কোনগুলো আছে। তারপর আমি একটা একটা নদী নিয়ে আলোচনা করবো, আর এখানে আইসা দেখাবো। তাহলে আমরা প্রথম নদী নিয়ে আলোচনা করি। আহ প্রথম নদী হচ্ছে আমাদের পদ্মা নদী, নাকি পদ্মা। পদ্মার উৎপত্তি স্থল কোথায়? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে এটা উৎপত্তি স্থল। এটা মনে রাখবা কি করে? কারণ পদ্মার যে বাংলাদেশের অংশের নাম পদ্মা, কিন্তু ভারতের অংশের নাম এটা হচ্ছে কি গঙ্গা। এই হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, এটা গাঙ্গোত্রী হিমবাহ থেকে, ঠিক আছে, এটা ভারতে গঙ্গা নামে প্রবাহিত হয়। বাংলাদেশে পদ্মা, কিন্তু ভারতে হচ্ছে কি গঙ্গা। ও আর একটা তথ্য বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশে ছোট বড় মিলে অসংখ্য 700টি নদী আছে। যদিও ইদানিং কালের একটা নদীর বিষয় একটা পরিসংখ্যান বের হয়েছে, তাকে নদীর সংখ্যা আরেকটু বেশি দেখাইছে, সম্ভবত 1000 সামথিং দেখানো হয়েছে। ওটা দরকার না, তোমাদের বইতে যেটা আছে ওইটাই দেখো। তারপর মোট দৈর্ঘ্য হচ্ছে 22,155 কিলোমিটার, মোট নদ নদীর দৈর্ঘ্য। তারপর পদ্মা নদী নিয়ে আমরা কথা বলতেছিলাম। পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, সরি হিমবাহ থেকে, গঙ্গোত্রী হিমবাহ, বানানগুলো খেয়াল করবা, হ্যাঁ? গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয় ভারতের গঙ্গা নামে, ভারতে এটা গঙ্গা নামে, গঙ্গা স্নান করা হয় ভারতে। ভারতে এটা গঙ্গা নামে প্রবাহিত হয়। তারপর দীর্ঘ পথ অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে রাজশাহী জেলার সীমান্ত দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে। এটা বাংলাদেশে পদ্মা নামে ডাকা হয়। এরপর কি করছে এই পদ্মা, আমি একটু পরে আবার চিত্রতে দেখাবো, পদ্মা গোয়ালন্দের কাছে যমুনার সঙ্গে মিলিত হয়েছে।
এরপর দক্ষিণ পূর্বে চাঁদপুরের কাছে মেঘনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ছে। এর প্রধান শাখা নদী হলো মাথাভাঙ্গা, ইছামতি, কুমার, গড়াই, মধুমতি, আড়িয়াল খাঁ, নবগঙ্গা, চিত্রা, কপোতাক্ষ। এইবার একটু চিত্রটা দেখো। দেখো পদ্মা নদী কোথা থেকে আসছে। এই যে দেখো পদ্মা, এই যে রাজশাহী অঞ্চল এখান থেকে ঢুকছে, এখান থেকে দেওয়ার পরে এই যে গোয়ালন্দ, এই যে গোয়ালন্দ এই জায়গাটা, এটা যমুনার সাথে এসে মিলছে, গোয়ালন্দ। তারপরে এটা যে গেছে যমুনা, কিন্তু এখানে নাম শেষ, এটা যমুনার নাম নাই। এখানে এসে আরো আবার পদ্মা নামে এই অংশে পাড়িতেছে 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 পাড়িতেছে, এই চাঁদপুরে এসে মেঘনার সাথে মিলিত হয়েছে। এই মেঘনার সাথে মিলিত হওয়ার পর এটা মেঘনা নাম ধারণ করছে, কিন্তু আর পদ্মা নাম এখানেই শেষ। তাহলে পদ্মা এখান থেকে শুরু হইয়া এটা পুরোটা হচ্ছে পদ্মা নামে, পদ্মা নামে আসছে। তাহলে পদ্মার যে এগুলো আছে, চিত্রা, নবগঙ্গা, ভৈরব, কপোতাক্ষ, কালীগঙ্গা, কুমার, তারপরে তারপরে এখানে শিবসাপোষ, আড়িয়াল খাঁ, কীর্তনখোলা, বিষখালী, তেঁতুল, এগুলোর সাথে একটা মিলিত হয়েছে, ঠিক আছে। তারপরে এদিকে ডাকাতিয়া কোথায় কোথায় মিলিত হয়েছে এগুলো দেখে নেবে, তোমাদের অল্প কিছু লেখা আছে। এরপরে আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে মেঘনা। মেঘনা কোথা থেকে কোথায় আসছে? মেঘনা আসামের বরাক নদী থেকে উৎপন্ন হয়। মেঘনা আসামের বরাক নদী থেকে উৎপন্ন হয় সিলেট জেলা দিয়ে, সিলেট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। সিলেট জেলা দিয়ে প্রবেশ করে সুরমা এবং কুশিয়ারা দুটি শাখায় বিভক্ত হয়েছে। কুশিয়ারা নদী ভৈরব বাজারের উত্তর পূর্ব দিকে মদনা নামক স্থানে কালনির সঙ্গে মিলিত হয়। মেঘনা নামে ভৈরব বাজার কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে যুক্ত হয়ে পরে এই মেঘনা নদী দক্ষিণে প্রবাহিত হয়ে চাঁদপুরের কাছে পদ্মার সাথে ম- মিলিত হয়। তাহলে এটার সাথে এটা এটা উপনদীকে কি উপনদী হচ্ছে কি, আমি আরো অন্যান্য ক্লাস তোমাদের বুঝাইছিলাম। মনে করো একটা নদী, একটা বড় নদী, এখান থেকে একটা নদী উৎপন্ন হয়েছে, এখান থেকে আর একটা নদী উৎপন্ন হয়েছে, শাখা নদী। কিন্তু এই এটা শাখা নদী হয়ে এটা দেয় আবার সমুদ্রে পড়ছে, বা অন্য কোথাও মিলিত হয়েছে, এটা শাখা নদী, ঠিক আছে। এগুলো হচ্ছে কি শাখা নদী। আর উপনদী হচ্ছে অন্য একটা পাহাড় থেকে এটা উৎপন্ন হয়েছে, অন্য একটা পাহাড় থেকে একটা নদী উৎপন্ন হলো, পাহাড় থেকে নদী উৎপন্ন হওয়ার পরে এটা এইখানে এসে ধরো মিলিত হয়েছে। এই যে এখানে এসে মিলিত, যদি কোনো একটা নদীর সাথে মিলিত হয় পাহাড় থেকে এসে, তাহলে এটা হচ্ছে কি শাখা নদী, ঠিক আছে। সরি উপনদী, আমি ভুল বলছি, এটা হচ্ছে উপনদী। তাহলে দেখো মনু, বাউলাই, তিতাস, গোমতী ইত্যাদি হচ্ছে এগুলো কি উপনদী। এই উপনদী আমরা এখন একটু মেঘনাটা দেখি, মেঘনা কোথা থেকে কোথায় গেছে। এই দেখো এখানে এদিক কোথাও সিলেটের একটা সুরমা, এদিক থেকে, এদিক থেকে আসছে সুরমা, এই যে সুরমা আসছে। তারপর এদিক থেকে আসছে, সরি, এটা কুশিয়ারা, এটা কুশিয়ারা। আর এই যে সুরমা, সিলেটের সুরমা নদীর তীরে অবস্থিত এই সুরমা আসলে কালনি, এখান থেকে এসে এই কালনির পরে এখানে এসব মেঘনা নাম ধারণ করছে, এখানে এসে মেঘনা নাম ধারণ করছে। এখানে মেঘনা নাম ধারণ করে ভৈরব বাজারের সাথে এসে এই যে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে ভৈরব বাজারের সাথে এসে এখানে মিলিত হয়েছে, পুরাতন ব্রহ্মপুত্রের সাথে। তারপরে এখান থেকে এদিকে এসে এই মেঘনা মেঘনা আস্তে 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 এদিক থেকে যে পদ্মা আসছিল, এই পদ্মার নাম এখানে শেষ হয়ে গেছে। এরপরে আবার মেঘনা নাম ধারণ করে এটা সমুদ্রের মাঝে, সমুদ্রে মিলিত হয়েছে, ঠিক আছে, সমুদ্রে চলে গেছে। এটা হচ্ছে এই যে তিতাস, তিতাস কিন্তু মেঘনা নদীর কি একটা উপনদী। গোমতী কুমিল্লা থেকে আসছে, কুমিল্লার গোমতী, এটা মেঘনা নদীর উপনদী, ডাকাতিয়া মেঘনা নদীর উপনদী, ঠিক আছে। এটা দেখা গেল। তারপরে আমরা এবার যমুনা। যমুনা কোথা থেকে কোথায় আসছে দেখো। আহ যমুনা নদী ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জ থেকে, দেওয়ানগঞ্জ, দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের প্রধান শাখা যমুনা নামে সরাসরি দক্ষিণে প্রবাহিত হয়ে দৌলতদিয়ার কাছে, দৌলতদিয়ার কাছে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। করতোয়া ও আত্রাই যমুনার প্রধান উপনদী। ধলেশ্বরী যমুনার শাখা নদী। বুড়িগঙ্গা ধলেশ্বরী শাখা, এটা মনে রাখবা। ধলেশ্বরী হচ্ছে যমুনার শাখা নদী, ধলেশ্বরী হচ্ছে যমুনার শাখা নদী। আর বুড়িগঙ্গা হচ্ছে ধলেশ্বরীর শাখা নদী। আমরা, এখানে একটু যমুনা সম্পর্কে দেখি।
যমুনা, দেখো এই যে যমুনা, এই ব্রহ্মপুত্র থেকে এখানে এখানে এই যে ব্রহ্মপুত্র নাম এখানে এসে বুড়িমারি বা সিলমারি পরে এখানে যমুনা নাম ধারণ করছে। যমুনা নাম এখানে আস্তে 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 এইখানে যমুনা নামটা শেষ হয়ে গেছে, সরি, যমুনা নামটা এখানে শেষ হয়ে গেছে, পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে গোয়ালন্দ। এরপর এটা আবার এদিক থেকে যখন পদ্মা আসছে ওটা পদ্মা নদী ধারণ করে চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে যমুনা। এরপরে আমরা আসি, যমুনার পরে কি আছে, ব্রহ্মপুত্র। ব্রহ্মার পুত্র মানে সৃষ্টিকর্তা কর্তার পুত্র বোঝানো হয় এরকম। এ নদ হিমালয় পর্বতের, এ নদ হিমালয় পর্বতে অনেক উঁচু স্থান, উঁচু স্থান কৈলাস শৃঙ্গের মানুষ মানুষ সরোবর থেকে উৎপন্ন হয়। কিন্তু চীনের তিব্বত, ভারতের আসামের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নামে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এটা বাংলা কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্র নাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। কিছু দূর প্রবাহিত হয়, এটি তিস্তার সঙ্গে মিলিত হয়েছে। এরপর দক্ষিণ দিকে অংশ নদীটি দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে। প্রথম শাখা নদী পূর্ব জামালপুর ময়মনসিংহের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের কাছে মেঘনার সঙ্গে মিশেছে। অন্য শাখাটি যমুনা নামে দক্ষিণমুখী হয়ে গোয়ালন্দের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রের প্রধান উপনদী, বংশী, শীতলক্ষ্যা প্রধান শাখা নদী। এটা তোমরা একটু দেখে নিবা, আমি আর একটু দেখাচ্ছি, দেখো। এটা, এই চিত্রটা আসলে ব্রহ্মপুত্র এখান থেকে আসছে, এটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে পুরাতন ব্রহ্মপুত্র এখান থেকে আসছে, কিন্তু আমরা অন্য একটা চিত্র দেখি। এই যে এই দিক থেকে ব্রহ্মপুত্র আসছে, কোন জায়গা থেকে প্রবেশ করছে এখান দিয়া, এটাও ক্লিয়ারলি বোঝা যায় না, কঠিন এই নদীগুলো বোঝা। এই যে এখান দিয়ে এই যে ব্রহ্মপুত্র আসছে, এই যে এখান থেকে ব্রহ্মপুত্র এসে এই মেঘনার সাথে এখানে মিলিত হয়েছে, দেখো এখান থেকে তুই এসা, এখান থেকে এসে, এখান থেকে এসে এই মেঘনার সাথে মিলিত হয়েছে, ঠিক আছে। আর একটা নদী আছে, সেটা আমি এখানে দেখাইনি, যে কর্ণফুলী নদী। এই যে এখান থেকে এসে এখানে, এটা হচ্ছে কর্ণফুলী, চট্টগ্রামে। প্রত্যেকটা জায়গায় এখানে দেখো কর্ণফুলী নদী কোথায়। এখানে কর্ণফুলী, এই যে কর্ণফুলী, এই যে কর্ণফুলী, কর্ণফুলী, এটা হচ্ছে কর্ণফুলী। আমরা একটু দেখতেছি কর্ণফুলী সম্পর্কে। কর্ণফুলী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়, এটা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়। আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়। কর্ণফুলী নদী রাঙ্গামাটি চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়, বঙ্গোপসাগরে পড়ছে। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীর তীরে দেশে একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এটা কাপ্তাইতে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এই এই নদীর তীরে চন্দ্রকোনাতে কর্ণফুলী কাগজের কল, রেয়ন মিল অবস্থিত। বাংলাদেশের প্রধান বন্দর চট্টগ্রাম কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, কাঁচালং, হালদা, হালদা যেখানে রুই মাছগুলো পোনা ছাড়ে, বাংলাদেশের উৎপত্তি এবং বাংলাদেশের শেষ নদী হচ্ছে হালদা। বোয়ালখালী এই নদীর প্রধান উপনদী, ঠিক আছে। তারপরে আমরা অর্থনৈতিক তাৎপর্য, নদ নদী অর্থনৈতিক তাৎপর্য নিয়ে পড়বা। তারপরে হচ্ছে উদ্ভিদ ও বনাঞ্চল। বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন আছে, পূর্বাঞ্চলে পার্বত্য চট্টগ্রাম সিলেটের বনভূমি আছে, মধ্য অঞ্চলে মধুপুর, বাউলের গড় আছে, দিনাজপুরের রংপুরে অল্প কিছু বনভূমি আছে। কোন বনভূমিতে কি আছে? বাংলাদেশের খনিজ সম্পদ। হ্যাঁ, খনিজ সম্পদ পর্যন্ত আমরা যাব। বাংলাদেশে কি কি খনিজ সম্পদ পাওয়া যায়? মূলত বাংলাদেশের মূল খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে, এটাই মূল খনিজ সম্পদ। তারপরে চুনা পাথর পাওয়া যায়, কঠিন শিলা, ওই যে পাথর টাথর, পিট কয়লা মানে ভিজা কয়লা, সিলিকা বালু পাওয়া যায়, বালু পাওয়া যায়, সিলিকা বালু। সিলিকা বালুকে এই যে সিলিকন, অর্থাৎ সিলিকন তৈরি করা হয়, এই কারণে এটাকে বলা হয় সিলিকা বালু। যেটা সিলিকন হচ্ছে ইলেকট্রনিক শিল্পে কাজে লাগে। তারপর শক্তি সম্পদের ভিতর কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, এগুলা শক্তি তৈরি করতে কাজে লাগে। কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, বিভিন্ন ইট ভাটায় পোড়ানো হয়। প্রাকৃতিক গ্যাস আমরা রান্না বান্নার কাজে, শিল্প কলকারখানায় ব্যবহার করি। খনিজ তেল, তো একটাই খনিজ তেলের কারখানা ছিল। এখন বাংলাদেশে খনিজ তেলের কারখানা, সরি, খনিজ তেলের কম দেখা যায় খনিজ। তারপর ধাতব খনিজের ভিতরে বেশি একটা পাওয়া যায় না, অল্প পরিমাণ তামা এবং আকরিক লোহা পাওয়া যায়, খুব পরিমাণ কম, এটি খুবই কম, না বলার মতো। অধাতব খনিজ কি কি আছে? যেগুলো ধাতব অধাতব পদার্থ, চুনা পাথর, কঠিন শিলা, চীনামাটি। চীনামাটি বাসন কোসন তৈরি করা হয়, চীনামাটির টাইলস তৈরি করে। আর চুনা পাথর দিয়ে ওই যে চুনা পাথর এক ধরনের পাথর, যেগুলো দিয়ে ইয়া বানানো হয়, ইয়ে
সিমেন্ট তৈরি করা হয়। সিলিকা বালু পাওয়া যায়, নুড়ি পাথর পাওয়া যায়, তো ভোলাগঞ্জ বা এই সমস্ত নুড়ি পাথর পাওয়া যায়। গন্ধক এক ধরনের খনিজ পদার্থ, সেগুলো পাওয়া যায়। খনিজ লবণ পাওয়া যায়, খুবই পরিমাণ কম খনিজ লবণ পাওয়া যায়। এছাড়া সাগর সৈকতের বালিতে মূল্যবান খনিজ উপাদান রয়েছে, কিন্তু কি কি রয়েছে এখনো ক্লিয়ার না। অর্থনৈতিক তাৎপর্য কি? ধাতব এবং অধাতব খনিজ গৃহ নির্মাণ, রাসায়নিক দ্রব্য, বাসনপত্র তৈরি, এটা বলছিলাম, অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হয়। অধাতব খনিজ লবণ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, যা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতটুকুই আছে। আগামী ক্লাস এখানে একটু জেনে রাখা বলে, এগুলো তোমাকে দেখে নিও। আর বাংলাদেশের অর্থনীতির কাঠামো, এগুলো নিয়ে আমরা পরে ক্লাস আলাপ আলোচনা করবো। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আশা করি পরীক্ষার জন্য তোমরা ভালো প্রস্তুতি নিয়ে রাখবে, যাতে পরীক্ষা ভালো মতো দিতে পারো।